প্রিয় লার্নার্সরা, তোমরা ন্যারেশন চেঞ্জ শিখছো। দেখো আমি বোর্ডে লিখেছি আজকে ন্যারেশন চেঞ্জের 4 নাম্বার ক্লাস হবে বা 3 নাম্বার ক্লাস হবে, যে কোনো একটা হবে। আমরা প্রথম ক্লাসে জেনারেল রুল এবং অ্যাসার্টিভ সেন্টেন্স, ন্যারেশন চেঞ্জ কি, এই সমস্ত নিয়ে আলোচনা করেছিলাম। আশা করছি সবাই খাতায় নোট ডাউন করেছো, কারণ ওই নিয়মগুলো মুখস্থ তো করতেই হবে, সাথে সাথে প্র্যাকটিসের ব্যাপার আছে। প্রথমেই বলেছিলাম জেনারেল রুলটা 5 প্রকারের যে সেন্টেন্স, আমরা সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখবো, 5 প্রকার সেন্টেন্সের জেনারেল রুল একই। এবার স্পেশালি কিছু কিছু সেন্টেন্সের কিছু কিছু এক্সট্রা নিয়ম আছে, সেটা আমি অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় বলেছিলাম। আজকে আমাদের পরবর্তী পার্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্যে আমরা ন্যারেশন চেঞ্জ কী করে করব। এক্সট্রা নিয়ম হচ্ছে, দেখো আমি খুব ভালোভাবেই বলেছিলাম রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড স্পিচ সম্পর্কে বলেছিলাম। রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টিং স্পিচে টেন্সের পরিবর্তন হয়, নিয়মগুলোও বলেছিলাম। এবার দেখো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা কী করবে, রিপোর্টিং ভার্বটা আমাকে দেখতে হবে কোন টেন্স আছে, দেখার পরে পাস্ট টেন্সে যদি থাকে আমাকে রিপোর্টিং ভার্বটা, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে মনে করো সেট টুর পরিবর্তে টোল করছিলাম, সেটের পরিবর্তে কখনো কখনো সেটও রাখছিলাম, বা তোমার এই সের পরিবর্তে সে রাখছিলাম বা টেল রাখছিলাম, এরকম এখানেও আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করতে হবে। কাকে পরিবর্তন করতে হবে? রিপোর্টিং ভার্বটিকে। কিসে পরিবর্তন করব? আজকে পরিবর্তন করব, অথবা এনকোয়ারে পরিবর্তন করব, অথবা ওয়ান টু নোতে পরিবর্তন করব। মানেটা প্রায় কিন্তু একই। আস্ক মানেও জিজ্ঞাসা করা, এনকোয়ার মানে অনুসন্ধান করা বা জিজ্ঞাসা করা, ওয়ান টু নো মানে জানতে চাওয়া, একই জিনিস। এটা একটা এক্সট্রা নিয়ম। দ্বিতীয় নিয়মটা হচ্ছে, বলছি দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নসূচক বাক্য 2 ধরনের হয়, 2 ধরনের। কেমন? একটা হচ্ছে ইয়েস নো টাইপ, ইয়েস নো টাইপ, একটা টাইপ। আর একটা হচ্ছে WH টাইপ, WH টাইপ। খুব ইজিলি মনে রাখতে পারবে, খুব ইজি ল্যাঙ্গুয়েজে বলছি। ইয়েস নো মানে তোমরা সবাই জানো, ইয়েস মানে হ্যাঁ আর নো মানে না। যে প্রশ্নর দ্বারা উত্তর আসে হ্যাঁ অথবা না, কি বললাম? যে প্রশ্নর দ্বারা উত্তর আসে হ্যাঁ অথবা না। যেমন তুমি স্কুলে গিয়েছিলে, তুমি যদি না যাও তুমি কি বলবে? যাইনি। যদি যাও গিয়েছিলাম, তাহলে উত্তর আসলো হ্যাঁ অথবা না। তুমি ভাত খেয়েছো, উত্তর কি আসবে? যে কোনো একটা আসবে, হয় হ্যাঁ আসবে নতুবা না আসবে। এই ধরনের প্রশ্নগুলোকে বলা হয় ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। 2 নম্বর নিয়ম আমরা এখানে আসবো, ইয়েস নো টাইপ। দেখো আমরা প্রথমেই বলেছিলাম, প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস সে সময় বলেছিলাম আমাদের দুটি যে স্পিচ আছে তাকে তো যুক্ত করতে হবে, লিঙ্কার ব্যবহার করতে হবে, জেনারেল রুলে বলা আছে। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি লিঙ্কার ব্যবহার করব সেটা শেখার জন্য এই কথা বলছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে 2 ধরনের, ইয়েস নো টাইপ আর WH টাইপ। ইয়েস নো টাইপের ক্ষেত্রে এক ধরনের লিঙ্কার ব্যবহার করব, আর WH টাইপের ক্ষেত্রে আর এক ধরনের লিঙ্কার ব্যবহার করব। যদি আমার সেন্টেন্সটা ইয়েস নো টাইপ হয় তাহলে লিঙ্কার হিসেবে আমরা ব্যবহার করব ইফ অথবা ওয়েদার। কি ব্যবহার করব? ইফ অথবা ওয়েদার লিঙ্কার হিসেবে ব্যবহার করব। কিসের ক্ষেত্রে? ইয়েস নো টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে। কিন্তু যদি WH টাইপ কোয়েশ্চেন হয় তাহলে আমরা লিঙ্কার হিসাবে সেই WH ওয়ার্ডই রেখে দেব। যদি WH টাইপ কোয়েশ্চেন হয় সেখানে ইয়েস নো উত্তর পাওয়া যাবে না। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? উত্তর কি হ্যাঁ অথবা না আসছে? না আসছে না। উত্তর কি আছে? আমার নাম অমুক। এখানে হ্যাঁ অথবা না আসছে না, কিন্তু এখানে দেখো হ্যাঁ অথবা না এসেছিল। তুমি কি ভাত খেয়েছো? যদি খেয়ে থাকো হ্যাঁ, যদি না খেয়ে থাকো না। এই ইয়েস নো টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে লিঙ্কার হিসাবে ইফ অথবা ওয়েদার ব্যবহার করব। আর WH টাইপ কোয়েশ্চেনের ক্ষেত্রে লিঙ্কার হিসাবে যে WH ওয়ার্ডটা আছে সেটাই বসে যাবে। WH ওয়ার্ড কোনগুলো তোমরা সবাই জানো, বড় হয়ে গেছো, জাস্ট একটা দুটো বলছি মনে করানোর জন্য। হু, হুইচ, হোয়াট, এরকম অনেক আছে, তোমরা জানো, আমি নতুন করে লিখলাম না। 2 নম্বর নিয়ম কি বললাম?
আমাদেরকে পরিবর্তন করতে হবে। লিঙ্কারকে তো দুটো স্পিচকে যুক্ত করার জন্য আমরা লিঙ্কার ইউজ করব। সেই যে লিঙ্কার ইউজ করব আমরা ইয়েস নো টাইপ কোশ্চেনের একটা লিঙ্কার ইউজ করব, আর ডব্লিউএইচ টাইপ কোশ্চেনের আর একটা লিঙ্কার ইউজ করব। এইগুলি মোটামুটি এক্সট্রা নিয়ম, এক্সট্রা রুলস। আরও কিছু আছে পরবর্তীকালে বলছি, একটু উদাহরণ দিয়ে বোঝাই। জেনারেল রুলের সাথে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এইগুলি মোটামুটি একটা এক্সট্রা রুলস। উদাহরণ দিলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো, রাম said to me, comma, quotation, where are you going? Where are you going? জিজ্ঞাসার চিহ্ন। রাম আমাকে বলেছিল তুমি কোথায় যাচ্ছ। তাহলে আমাদের নিয়ম কি আছে, আমাকে দেখতে হবে আগে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে। সেড পাস্ট ফর্ম, সেড পাস্ট টেন্স, তাহলে আমাকে এখানে পরিবর্তন করতে হবে। এবার আমাকে এটা বার করতে হবে এটা কোন টেন্সে আছে। টেন্স বার করার আমি সাধারণ স্টেপ শিখিয়েছিলাম। দেখো এখানে তোমরা কীভাবে বার করতে পারবে। ইউটা তো সাবজেক্টের পরে ভার্ব থাকে জেনারেলি। দেখো এখানে কি আছে, বি ভার্ব আছে। আর একটু আমি সাজিয়ে লিখছি জাস্ট, এটা যেহেতু ডব্লিউএস টাইপের আছে আমি একটু তোমার হচ্ছে অ্যাসার্টিভ টাইপের লিখছি। সাবজেক্ট আর মূল ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সট্রা অংশ। যদি এই স্টাইলে থাকে তাহলে আমাদের কোন টেন্স হয় দেখবা, মনে করে দেখো এই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে আমাদের কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াসে যেতে হবে। মনে করো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমাকে পাস্ট কন্টিনিউয়াসে আসতে হবে। অর্থাৎ সূত্রটা ঠিক এরকম হবে, সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াসের সূত্র কি, ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি বাকি অংশ। আমার আছে এই সূত্রে, আমাকে এই সূত্রে আছে, আমাকে নিয়ে যেতে হবে এই সূত্রে। এবার দেখো লিঙ্কার হিসেবে আমি কি ব্যবহার করব, এটা একটা প্রশ্ন যে আমি লিঙ্কার হিসাবে কি ব্যবহার করব। দেখো আমি একটু আগেই বলেছি যদি ইয়েস নো টাইপ কোশ্চেন হয় তাহলে আমাকে ইফ অথবা হোয়েদার ব্যবহার করতে হবে। যদি ডব্লিউএইচ টাইপ কোশ্চেন হয় আমাকে ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি আমার ডব্লিউএইচ টাইপ কোশ্চেন ইয়েস নো টাইপ না, তাহলে আমাকে লিঙ্কার হিসাবে ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে। আর একটা এক্সট্রা নিয়ম আছে, সেটা হচ্ছে 3 নাম্বার, তোমরা লিখে রাখতে পারো। এই যে ইন্ট্রোগেটিভ কনস্ট্রাকশন আছে, রিপোর্টেড স্পিচটি, এটা তো রিপোর্টেড স্পিচ, এই যে রিপোর্টেড স্পিচের কনস্ট্রাকশনটা কেমন আছে না, ইন্ট্রোগেটিভ ফরম্যাটে আছে। ইন্ট্রোগেটিভ ফরম্যাটে অর্থাৎ প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে আছে বি ভার্ব, তারপরে সাবজেক্ট, মূল ভার্বের আইএনজি, এরকম সূত্রে আছে, তাই না। প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে বি ভার্ব, তারপরে আছে সাবজেক্ট, তারপরে আছে ভার্বের সাথে আইএনজি, এইরকম ফরম্যাটে আছে। আর শেষে জিজ্ঞাসার চিহ্ন, এই জিজ্ঞাসার চিহ্ন ডব্লিউএইচ ওয়ার্ড এরকম ফরম্যাটে থাকলে, বা প্রথমে যদি বি ভার্ব থাকে, বি ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব, বি ভার্ব বলা ভুল হবে কারণ অক্সিলারি ভার্বেরই একটা পার্ট হচ্ছে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এগুলো সব অক্সিলারির পার্ট। যাই হোক, তো যদি তোমরা দেখতে পাচ্ছ এই যে ফরম্যাটটা আমাদের আছে ডব্লিউএইচ ফরম্যাট, এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ ফরম্যাট। এই ইন্ট্রোগেটিভ ফরম্যাটটা আমাদের চেঞ্জ করতে হবে। ইন্ট্রোগেটিভ ফরম্যাটটা চেঞ্জ করে আমাদের কি কোন ফরম্যাটে আনতে হবে না, অ্যাসার্টিভ ফরম্যাট, স্টেটসমেন্ট, বিবৃতিমূলক বাক্যের ফরম্যাটে আনতে হবে। অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই সূত্রে লিখতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা জাস্ট বোঝার জন্য আমি লিখলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার এক একটা টেন্সের তো ভার্ব এক এক রকম হবে। চলো তাহলে আমরা প্রথমে পরিবর্তন করব, সেট টু পরিবর্তন করব, কি হয় আস্ক লিখবো বা এনকোয়ার লিখবো বা ওয়ান টু নো লিখবো। আস্ক মানে জিজ্ঞাসা করা, এনকোয়ার মানে অনুসন্ধান করা বা জানতে চাও, ওয়ান টু নো মানে জানতে পারে, যে কোনোটা লিখলেই হবে। ন্যাচারালি আমরা আস্ক ব্যবহার করি, তাহলে আমরা কি করবো, রাম আস্ক লিখবো না আস্ক লিখবো, যেহেতু পাস্ট টেন্স আছে তো আস্কের পাস্ট ফর্ম হয়ে যাবে আস্কড। মি। এবার দেখো লিঙ্কার কি ছিল, ডব্লিউএইচ ওয়ার্ডই বসে গেল হোয়ার।
বসে গেল। তারপরের ফরম্যাট কি হবে, আমাকে এই অ্যাসার্টিভ ফরম্যাট আনতে হবে, কিন্তু টেন্স তো আমার আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, আমাকে পাস্ট ইনডিফিনাইট টেন্সে নিয়ে যেতে হবে। খুব সহজেই খাতায় লেখো, বুঝে নাও, ভিডিও পজ করে করে দেখে নাও। এবার দেখো, তাহলে আমি প্রথম দিনেই বলেছিলাম মানে বুঝে করতে হয়। রাম সেড টু মি, রাম আমাকে বললো হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তাহলে আমি যখন লিখবো এটা কেমনভাবে লিখবো, রাম আমাকে বলল যে আমি কোথায় যাচ্ছি, তাই তো? রাম তো আমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে রাম আস্কড মি হোয়ার আই, আমার তো এই সূত্রে আসতে হবে। আর এরপরে কী বসবে, ওয়াজ না ওয়্যার, আই তো সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ওয়াজ হয়, প্লুরাল হলে ওয়্যার হয়, আই সিঙ্গুলার, তাই ওয়াজ হলো। তারপরে কোন সূত্র, ভার্বের আইএনজি ফর্ম। এখানে ভার্বের আইএনজি ফর্ম কি আছে, গোয়িং, গোয়িং, গোয়িং। এবার দেখো আমি কি বলেছিলাম, ইন্টারোগেটিভ ফরম্যাটটা চেঞ্জ হবে অ্যাসার্টিভ ফরম্যাট। ইন্টারোগেটিভ ফরম্যাটের শেষে কি থাকে, জিজ্ঞাসার চিহ্ন, কিন্তু অ্যাসার্টিভ ফরম্যাটের শেষে কি থাকে, ফুল স্টপ। তাই এখানে ফুল স্টপ দিতে হবে। যদি আমি জিজ্ঞাসার চিহ্ন দেই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, আমাকে অ্যাসার্টিভ ফরম্যাটে আনতে হবে, ফুল স্টপ দিতে হবে। যাই হোক, দেখো একদম ভেঙে ভেঙে প্রথম থেকে বলেছি, ভালো করে পজ করে করে দেখে নাও এবং খাতায় তুলে নাও। এবার আসি আমি, এটা WH টাইপ কোশ্চেন তোমাদেরকে দেখালাম, এবার একটা আমি ইয়েস নো টাইপ কোশ্চেন দেখাই। তাহলে 3 নাম্বার নিয়মটা, যাই হোক, ন্যারেশন চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্সের WH টাইপ কোয়েশ্চেনে কীভাবে চেঞ্জ করতে হয় আমি একদম তোমাদের কি বলবো ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝিয়ে দিয়েছি। এবার ইয়েস নো টাইপ সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা কি করবে, একই জিনিস, কোনো রকম পরিবর্তন নেই, যে নিয়মগুলো আগে বলেছি সেই নিয়ম। এখানে শুধুমাত্র একটা জিনিস এক্সট্রা, সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের যে লিঙ্কার যুক্ত করার জন্য WH টাইপে WH ওয়ার্ড বসেছিল, এখানে লিঙ্কারটা ইফ অথবা ওয়েদার বসবে, তাছাড়া কোনো রকম এক্সট্রা আর চেঞ্জ নেই। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, রিতা সেড টু বরুণ, রিতা সেড টু বরুণ, কমা কোটেশন, ডিড ইউ গো টু স্কুল। রিতা সেড টু বরুণ, ডিড ইউ গো টু স্কুল। দেখো রিতা বরুণকে বলেছিল ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে গেছিলে। এবার দেখো একটা হচ্ছে সেড টু, পাস্ট আছে, সুতরাং এখানে চেঞ্জ হবে, পাস্ট না থাকলে চেঞ্জ হতো না। একটা কথা আমি বারবারই বলছি, এখানে কিভাবে চেঞ্জ হবে, দেখো এটা ইয়েস নো টাইপ কোশ্চেন, আমি কী করে বুঝবো ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে গেছিলে, উত্তর কী আসবে, যদি যাই তো গেছিলাম, না যাইতে যাইনি, সুতরাং এটা ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। এই জন্য এর লিঙ্কার হিসেবে আমরা ইফ অথবা ওয়েদার বসাবো। এটা করি, এটা কিভাবে করব আমরা, দেখো রিতা সেট টুর পরিবর্তে আমরা কি করব, এইখানে লিখে দিয়েছিলাম আস্ক, এনকোয়ার, ওয়ান্ট টু নো, এখানে আমরা কি করলাম সেট টু পাস্ট টেন্স, আস্কের পাস্ট ফর্ম হবে আস্কড, কাকে বলেছিল, বরুণকে, বরুণ, লিঙ্কার হিসেবে কি বসবে, ইফ অথবা ওয়েদার বসলাম। আমি প্রথমবার বলেছিলাম, বুঝিয়েছিলাম, আমার কোন টেন্স আছে বের করে নেবো, চেঞ্জ করতে হবে কোন টেন্সে সেটাও বার করে নেবো। তাহলে প্রথম নাম্বার নিয়ম ছিল রিপোর্টিং ভার্বের পরিবর্তন করেছি, লিঙ্কার বসিয়েছি। পরের নিয়ম হচ্ছে কি, এটাকে আমি টেন্স অনুযায়ী চেঞ্জ করব, কোন টেন্সে আছে, আমরা ইউ মানে ইউ সাবজেক্ট, ডিড আছে ভার্বের সেকেন্ড ফর্ম V2, তাই তো, ডিড গো আছে মানে V2 আছে ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস এক্সট্রা বাকি অংশ সাবজেক্ট V2, তার মানে পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইটে দেখবে এটাই সূত্র, পাস্ট ইনডিফিনাইট চেঞ্জ হয়ে কী হয়, পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনাইট চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হয়, আমি বলেছিলাম। পাস্ট পারফেক্টের সূত্র কী হয় তাহলে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাকি অংশ, বাকি অংশ চেঞ্জ করো। রিতা সেড টু বরুণ, রিতা বরুণকে বলল, কি বলল, ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে গেছিলে। তাহলে রিতা বরুণকে বলল যে, রিতা বরুণকে বলল
সে স্কুলে গেছিল কিনা, সে, তাহলে বরুণ মানে ছেলে, প্রোনাউন কী হবে? হি। ইফ হি, কি আসবে? সাবজেক্ট চলে আসলো, ভার্ব, ভার্ব কি? হ্যাড। ইফ হি হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম কি? গোয়ের গান। তারপরে বাকি অংশ টু স্কুল। কি বলেছিলাম আমি? ফুল স্টপ বসবে, ইন্টারোগেটিভ ফরম্যাটটা চেঞ্জ হয়ে অ্যাসার্টিভ হবে। তাহলে অ্যান্সারটা কি হলো? রীতা আস্কড বরুণ ইফ হি হ্যাড গান টু স্কুল। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুই ধরনের ইয়েস নো টাইপ কোয়েশ্চেন এবং ডব্লিউএস টাইপ কোয়েশ্চেন তোমাদেরকে আমি ক্লিয়ারলি বলে দিলাম। জেনারেল রুল যেগুলো আছে তার সাথে এক্সট্রা নিয়ম তিনটে বলেছি। রিপোর্টিং ভার্বটাকে আমরা আস্ক, ওয়ান্ট টু নো, এনকোয়ারে পরিবর্তন করব। পরের এক্সট্রা নিয়ম আমি কি বলেছি? পরের নিয়ম আমি বলেছি লিঙ্কার হিসাবে যদি ইয়েস নো টাইপ কোয়েশ্চেন হয়, লিঙ্কার হিসাবে ইফ অথবা ওয়েদার বসাবো, ইফ অথবা ওয়েদার বসাবো। যদি ডব্লিউএইচ টাইপ কোয়েশ্চেন হয় তাহলে সেই ডব্লিউএইচ ওয়ার্ডই বসে যাবে। আর 3 নাম্বার যেটা সব থেকে ভালো করে মনে রাখবে, যেটা ইন্টারোগেটিভ কনস্ট্রাকশন ছিল, অর্থাৎ শেষে জিজ্ঞাসার চিহ্ন ছিল, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছিল, এটাই তো ইন্টারোগেটিভ কনস্ট্রাকশন। অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, বাকি অংশ। ইন্টারোগেটিভ কনস্ট্রাকশনটা কীভাবে বুঝবে তুমি? একটা হচ্ছে এভি, এভি মানে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ, বাকি অংশ প্লাস জিজ্ঞাসার চিহ্ন। এই একটা ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। এই অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে সেটা ইয়েস নো টাইপ হয়, আর ডব্লিউএইচ টাইপ দিয়ে যখন শুরু হয় সেটা তখন এইভাবে হয় ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস জিজ্ঞাসার চিহ্ন। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কী করে বুঝবো? তার ফরম্যাট বলে দিলাম। এই ফরম্যাটে থাকে, শেষে জিজ্ঞাসার চিহ্ন থাকে। এটাকে আমাদের চেঞ্জ করতে হবে কি না, অ্যাসার্টিভে করতে হবে। অর্থাৎ আগে আসবে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব বা মেন ভার্ব যা আসবে আসবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, শেষে ফুল স্টপ। এই হচ্ছে সিস্টেম। তাহলে আশা করছি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ পরিপূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। একটা জিনিস তোমাদের এবার নোট ডাউন করতে হবে, একটা একটুখানি আর বাকি আছে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শ্যাল অথবা শুড ইনডাইরেক্ট স্পিচে পাস্ট টেন্সে উড হয়ে যায়, কিন্তু কর্তব্য বা উচিত বোঝালে শুড অপরিবর্তিত থাকে। কি বললাম? আমি লিখে দিচ্ছি। খাতায় নোট ডাউন করো, যেভাবে লিখছি যেভাবে বলছি ঠিক একইভাবে লেখো এবং শোনো, নোট ডাউন করো। কি বললাম? শ্যাল শুড ইনডাইরেক্ট স্পিচে পাস্ট টেন্সে উড হয়ে যায়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে শ্যাল অথবা শুড পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে? পাস্ট টেন্স, সব লিখছি না, পাস্ট টেন্সের ক্ষেত্রে উড হবে, উড হয়ে যায়। কি বললাম? শ্যাল শুড উড হয়ে যাবে। কখন শ্যাল শুড উড হয়ে যাবে? পাস্ট টেন্সের ক্ষেত্রে উড হয়ে যাবে। কিন্তু যদি কর্তব্য বা উচিত বোঝায়, কি বললাম? যদি কর্তব্য বা উচিত বোঝায় তাহলে শুড হবে, তাহলে শুড অপরিবর্তিত থাকবে। এটা থাকলে এটা হয়, উড হয়। কিন্তু মানে যদি কর্তব্য বা উচিত বোঝায় তাহলে শুড অপরিবর্তিত থাকে। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। নিখিল সেড টু মি, Nikhil said to me, comma, quotation, should I wait for you in such a condition? Should I wait for you in such a condition? such a condition জিজ্ঞাসা চিহ্ন। দেখো মানে বোঝো, নিখিল আমাকে বলল শুড আই ওয়েট ফর ইউ ইন সাচ আ কন্ডিশন। এই কথাটা দেখো, কন্ডিশন, এই কন্ডিশনে আমি কি তোমার জন্য
অপেক্ষা করব? কন্ডিশন কথাটা, কন্ডিশন মানে একটা অবস্থা বোঝায়, তাহলে সেই অবস্থার ক্ষেত্রে কি কর্তব্য বা উচিত বোঝাচ্ছে, সে কেমন কন্ডিশন আছে তার ঠিক নেই, এরকম একটা কন্ডিশনে সেটা বাজে হতে পারে, তোমার জন্য কি অপেক্ষা করব? যখন এই দেখো এই অপেক্ষা করা এখানে কর্তব্য বা উচিত বোঝাচ্ছে, যখন এই কর্তব্য বা উচিত বোঝাচ্ছে তখন শ্যাল শুড যেটা উড হয়ে যায় সেটা আর আমরা উড করব না, শুডই রেখে দেবো, আর বাকি যা নিয়ম আমি আগের দুটো সেন্টেন্সে শিখিয়েছি একই নিয়ম। যাই হোক, আমরা ন্যারেশন চেঞ্জের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স সংক্রান্ত সম্পূর্ণ পরিপূর্ণ ন্যারেশন চেঞ্জের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স সংক্রান্ত বিষয়টা আমরা ক্লিয়ার করলাম। আমাদের আর 3টে পার্ট বাকি আছে, এরপরে আমরা পরের ক্লাসে শিখব ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। ভালো থাকো ততক্ষণ।